তো তোমাদের ফিজিক্যাল অপটিক্স যে চ্যাপ্টারটা, সেটাকে ফিজিক্যাল অপটিক্স বললে তোমরা যতটুকু বুঝতে পারবা, মানে এটার কোন টপিক ওরিয়েন্টেড এই চ্যাপ্টারটা, সেটা তোমরা, আমি যদি এটার নাম ওয়েভ অপটিক্স বলি, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবা আরো বেটার যে এটা আসলে ওয়েভ অপটিক্স। আমরা আলোকে তখন তরঙ্গ হিসেবে চিন্তা করব। তো যখন আমরা তরঙ্গ হিসেবে চিন্তা করব, বুঝতেই পারছো আমাদের তরঙ্গের কনসেপ্টটা একটু একটু মনে করা লাগবে বা একটু রিভাইজ দেওয়া লাগবে। তরঙ্গের ইকুয়েশন, তরঙ্গের কোনটা কি বোঝাতো, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা লাগবে আমাদের। তো ওয়েভ অপটিক্স হচ্ছে আমাদের চ্যাপ্টারটা, অপটিক্সের শুরু আর কি আমাদের এখন থেকে। তো খেয়াল করো, আমাদের তরঙ্গের যে ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনটা একটু সুন্দর করে লিখে দিই এখানে। সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু ছিল a সাইন ওমেগা টি মাইনাস 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু এক্স। এই ইকুয়েশনটার সাথে আশা করি সবাই পরিচিত আছো, যেটা যারা ফার্স্ট পেপারে মোটামুটি পড়ে আসছো, তরঙ্গ পর্যাবৃত্ত গতি পড়ে আসছো, তাদের সবার সাথে এটা একটা পরিচিত একটা ইকুয়েশন, যেখানে ওয়াই হচ্ছে আমাদের কণার সাম্যাবস্থা থেকে সরণ বোঝায় ওয়াই এক্সিস বরাবর। এ হচ্ছে আমাদের তরঙ্গের যে কোনো কণার, তরঙ্গের উপস্থিত যে কোনো কণার বিস্তার বোঝায়, যে প্রত্যেকটা কোণাই, তরঙ্গের উপস্থিত প্রত্যেকটা কোণাই এই পরিমাণ সর্বোচ্চ সরণ করবে, এ পরিমাণ সর্বোচ্চ সরণ করবে, অর্থাৎ প্রত্যেকটা কোণারই সর্বোচ্চ সরণ হচ্ছে এ পরিমাণ। সাইন টু আর সাইন, ওমেগা হচ্ছে তরঙ্গটার কৌণিক বেগ, তরঙ্গটারও বলতে পারো, অথবা সরলছন্দিত স্পন্দন সম্পন্ন যে কোনো কণার বলতে পারো কৌণিক বেগ। টি হচ্ছে সময়, ল্যামডা হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, আর এক্স হচ্ছে আমি কোন কণা নিয়ে কথা বলতেছি সেই কণার অবস্থান। আমি যে কণা নিয়ে কথা বলবো সেই কণার অবস্থান হচ্ছে আমাদের এক্স বোঝাচ্ছে। সো আমি যদি তোমাদেরকে একটু গ্রাফিক্যালি এই ইকুয়েশনটা একটু বোঝাতে চাই, সেক্ষেত্রে জিনিসটা দেখতে হবে এরকম। ওয়েট ফর এ ভাই। ওকে 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 সো গ্রাফিক্যালি যদি আমি জিনিসটাকে দেখাই, ও মাই, তো আওয়াজ কই থেকে আসলো? ওকে, গ্রাফিক্যালি যদি আমি তোমাদেরকে দেখাই, সো ইট উইল লুক লাইক দিস। দেখা যাচ্ছে তো, তাই না? তো এটা হচ্ছে আমাদের ওয়াই। এখন একটু চিন্তা করে বলো, আমাদের এই যে তরঙ্গের ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আসলে ভেরিয়েবল কি কি আছে? এখানে কি আমাদের এক্স ভেরিয়েবল, নাকি এট দ্য সেম টাইম টিও ভেরিয়েবল? এখানে কিন্তু এট দ্য সেম টাইম দুইটাই ভেরিয়েবল, কারণ আমাদের এক্সটাও পরিবর্তনশীল, আমাদের টিটাও পরিবর্তনশীল। টি পরিবর্তনশীল মানে কি? সময় চেঞ্জ হচ্ছে। আমি এই যে মাত্র, আমি যদি এখানে একটা তরঙ্গ দেখি, তরঙ্গ যদি চলতে থাকে, সময় চেঞ্জ হতে থাকতেছে কন্টিনিউয়াসলি, এবং যে কোনো একটা কণার অবস্থান কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। ওকে, তো আমি যদি এখন একটা অ্যানিমেশন তোমাদেরকে দেখাতাম, সেটা বেটার হতো, বাট আমার এখন আর এটা দেখানোর ইচ্ছা নেই। আশা করি তোমরা এটা বুঝো। তো আমাদের, ধরো আমি বললাম, এই যে আমি একটা গ্রাফ আঁকলাম ওয়াই ভার্সেস এক্স, আমি যখন ওয়াই ভার্সেস এক্স গ্রাফটা আঁকছি, এটা যেহেতু আমার শুধুমাত্র এক্স এর ফাংশন না, এটা এট দ্য সেম টাইম এক্স এবং টি দুইটারই ফাংশন। এটা হচ্ছে একটা মাল্টি ভেরিয়েবল ফাংশন। আমরা নর্মালি হচ্ছে ওয়াই এক্স পড়ে থাকি, যে অথবা ফাংশন অফ এক্স পড়ে থাকি, কিন্তু এখানে আমাদের এটা আসলে মাল্টিপল ভেরিয়েবলের ফাংশন। এটা শুধুমাত্র ওয়াই এজ এ ফাংশন অফ এক্স না, এটা ওয়াই এজ এ ফাংশন অফ এক্স এন্ড টি আছে। আমার একটা কণার অবস্থান বের করার জন্য তার এক্স এক্সিস বরাবর অবস্থান, বা যে এক্সিসটাকে আমরা মানে অনুভূমিক এক্সিস বলে থাকবো, বা তার গতির দিক বলে থাকবো, সেই বরাবর তার অবস্থান বলতে হবে, এবং এট দ্য সেম টাইম তার কতটুকু সময় পরে আমি তার অবস্থান জানতে চাচ্ছি সেটা বলতে হবে। তাহলে দুইটা ইনফরমেশন দেওয়ার পরে আমি প্রিসাইসলি বলতে পারবো যে আমাদের তরঙ্গের উপস্থিত এই কণাটা সাম্যাবস্থা থেকে এত দূরত্বে আছে। সো আমার এখন দুইটা ইনফরমেশন লাগবে, এক্স এবং টি। তাহলে কন্টিনিউয়াসলি তার টি আর এক্স দুইটাই চেঞ্জ হচ্ছে। তাহলে গ্রাফের মধ্যে তো আমরা তো গ্রাফ আঁকি দুই এক্সিস বরাবর, এক্স ভার্সেস ওয়াই, ওয়াই ভার্সেস এক্স, এরকম এক্স টু ডাইমেনশনাল গ্রাফ থাকে আমাদের। সো টু ডাইমেনশনাল গ্রাফের মধ্যে নিশ্চয়ই আমাদের পক্ষে তিনটা ভেরিয়েবলকে আটানো সম্ভব না, আমাদের দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। তাহলে অবশ্যই আমি যখন ওয়াই ভার্সেস এক্স নিয়ে কথা বলবো, আমাদের টিটা তো পরিবর্তনশীল হতে পারবে না। সো এখানে আমাদের টি হতে হবে কনস্ট্যান্ট। ঠিক আছে, টি যদি পরিবর্তন হতে না পারে, টি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমি তরঙ্গটাকে ছবি তুলে নেব। মনে করো তোমার সামনে একটা তরঙ্গ চলতেছে, তুমি তরঙ্গ শুরু হওয়ার ঠিক 5 সেকেন্ড পরে, যদি ওই তরঙ্গটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, মনে করো তুমি মোবাইলে ভিডিওই দেখতেছিলে একটা তরঙ্গের, তুমি 5 সেকেন্ড, তরঙ্গ স্টার্ট করার 5 সেকেন্ড পরে একটা স্ক্রিনশট নিয়ে নিলা, তো সেটা হয়ে যাবে তোমার তরঙ্গের ওই মুহূর্তের হিসাব। তো ওই মুহূর্তটা কি? টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। আমি যেখানে বলছি টি কনস্ট্যান্ট, সেটা কোনো না কোনো একটা সময়ের স্ক্রিনশট আমাদের তরঙ্গটার। ঠিক আছে, সো এই এতটুকু আশা করি বুঝতে পারবা।
যেখানে আমাদের টি কনস্ট্যান্ট। তো টি যখন কনস্ট্যান্ট তখন আমরা একটা নির্দিষ্ট টাইমে সকল কণার ওয়াই এক্সিস বরাবর অবস্থান দেখতে পাচ্ছি। মানে টি ইজ ইকুয়াল টু মনে করো ফর এক্সাম্পল টি ইজ ইকুয়াল টু মনে করো এখানে আমাদের 5 সেকেন্ড হিসাব জাস্ট বললাম কথার কথা। টি সমান 5 সেকেন্ড। তাহলে টি সমান 5 সেকেন্ডে আমরা এক্স ইজ ইকুয়াল টু এই যে এক্স ইজ ইকুয়াল টু 0 অবস্থানে যে কণাটা আছে তার ওয়াই এক্সিস বরাবর অবস্থানও 0-তে। মনে করো এটা হচ্ছে আমাদের 1 মিটার দূরত্বের কণা। এক্স এক্সিস বরাবর 1 মিটার দূরত্বের কণাটা মনে করো ওয়াই এক্সিস বরাবর 2 মিটার উচ্চতায় আছে। আবার এক্স এক্সিস বরাবর মনে করো 3 মিটার দূরত্বের কণাটা ওয়াই এক্সিস বরাবর 3 মিটার দূরত্বে আছে। এইভাবে চলতেছে কন্টিনিউয়াসলি। তাহলে আমাদের টাইমটা এখানে কনস্ট্যান্ট। আবার আমি যদি টাইমকে ভেরিয়েবল হিসেবে রাখতে চাই, অর্থাৎ আমাদের বিভিন্ন সময়ে কণার সরণ কি হচ্ছে সেটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কনস্ট্যান্ট থাকা লাগবে? এক্সটা কনস্ট্যান্ট রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এভাবে যে তখন আমি লিখব তখন আমি লিখবো এইভাবে যে y ভার্সেস x। তো যেহেতু আমি y ভার্সেস x বলে দিছি, দ্যাট মিন্স আমাদের y ভার্সেস t বলে দিছি, সেক্ষেত্রে আমাদের কোনো অপশন নাই। আচ্ছা, অপশন নাই করার আগে আমি এটা মুছে ফেলে আগে। মুছে ফেলা তো জরুরি। এই ব্যাপার কি হইলো এটা? আচ্ছা, সমস্যা নাই। y ভার্সেস t, যখন আমি y ভার্সেস t আঁকতে যাব তখন কিন্তু আমাদের x কনস্ট্যান্ট থাকতে হবে। অর্থাৎ x যদি কনস্ট্যান্ট থাকে তার মানে কি? আমি x এক্সিস বরাবর একটা নির্দিষ্ট দূরত্বই নিব। মনে করো আমি বললাম x ইজ ইকুয়াল টু 7 মিটার। ঠিক আছে? তার মানে আমি কি বলতে চাচ্ছি? x ইজ ইকুয়াল টু 7 মিটার দূরত্বের যে কণাটা আছে সেই কণাটার বিভিন্ন সময়ের অবস্থান আমি দেখতে চাচ্ছি। এবং ফরচুনেটলি এই ক্ষেত্রেও কিন্তু গ্রাফটা দেখতে এক্স্যাক্টলি একই রকম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন আমরা y ভার্সেস x গ্রাফ নিয়ে কথা বলছি তখন আমাদের কনসিডারেশনে অসংখ্য কণা আসছে। যখন আমরা y ভার্সেস x গ্রাফ নিয়ে কথা বলছি তখন আমাদের কনসিডারেশনে অনেকগুলা কণা আসছে। অসংখ্য না বলে অ্যাটলিস্ট অনেকগুলা কণা আসছে। কিন্তু যখন আমরা y ভার্সেস t গ্রাফ নিয়ে কথা বলছি তখন আমাদের একটা কণা আসছে মাত্র। তো যখন আমাদের একটা কণা আসবে তাহলে একটা কণা নিয়ে যখন আমরা কথা বলবো সেটা আমাদের কিসের সমীকরণ হয়ে যাবে? সরল সঞ্চিত স্পন্দনের সমীকরণ বা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন হয়ে যাবে। ওকে, যখন একটা কণা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এই যে তাহলে এখানে আমার এখানে কালিকুলিতে ঝামেলা হচ্ছে কেন বুঝলাম না। এই জন্য এই জিনিসগুলো বিরক্তিকর। একটু ওয়েট করো, এটা কেটে আবার ওপেন করি। দরকার নেই এত ঝামেলা করার, আমি আমার ইতে চলে যাই, হোয়াইট বোর্ডে চলে যাই, আরামদায়ক জায়গা, এটাই ভালো। ওকে, সো এতটুকু আশা করি আমরা বুঝতে পারলাম যে আমাদের তরঙ্গের ইকুয়েশনটাতে যখন আমরা টাইমকে কনস্ট্যান্ট বলবো তখন আমরা অনেকগুলা কণা নিয়ে কথা বলছি, কারণ এক্স এর মান এখানে আমাদের চেঞ্জ হচ্ছে। এক্স ইজ ইকুয়াল টু 0 মানে একটা কণা, এক্স ইজ ইকুয়াল টু 1 মানে আরেকটা কণা, মানে এক্স ইজ ইকুয়াল টু 1 মিটার দূরত্বের কণা, এক্স ইজ ইকুয়াল টু 100 মানে 100 মিটার দূরত্বের কণা। তো যখন আমরা টাইমকে কনস্ট্যান্ট রাখছি তখন আমরা অনেকগুলো কণা পাচ্ছি, যেগুলোর কথা আমরা বলছি যে এই কণার সরণ এই মুহূর্তে এতটুকু, এই কণার সরণ এই মুহূর্তে এতটুকু, এইভাবে কথা বলছি আমরা। কিন্তু যখন আমরা এক্স কে কনস্ট্যান্ট করবো তখন কিন্তু আমরা একটা কণাতে চলে আসছি, তখন আমরা জাস্ট একটা কণার দিকে তাকাচ্ছি, যেটা আমরা আগের এক্সাম্পলে বলছিলাম এক্স ইজ ইকুয়াল টু 7। তো যখন আমরা এক্স ইজ ইকুয়াল টু 7 বলছিলাম তখন কিন্তু আমাদের আর অন্য কোনো কণার দিকে তাকানোর সুযোগ নাই আদার দেন এক্স ইজ ইকুয়াল টু 7 মিটার। এক্স ইজ ইকুয়াল টু 7 মিটার দূরত্বের যে কণাটা আছে সেই কণাটার বিভিন্ন সময়ে যে অবস্থান ওয়াই এক্সিস বরাবর সেটাই আমরা এখন ট্র্যাক করব। ওকে, সো এই হচ্ছে আমাদের তরঙ্গের জেনারেল যে হিসাব নিকাশ। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নাই। তো তরঙ্গের ইকুয়েশন নিয়ে যেহেতু আমরা কথা বলবো, আমরা জাস্ট টাইমকে কনস্ট্যান্ট ধরবো না, আমরা জাস্ট এক্স টাইমকে কনস্ট্যান্ট ধরে আমরা জাস্ট ভেরিয়েবল নিয়ে কথা বলবো, মানে এক্স কে আমরা ভেরিয়েবল ধরবো আর কি এখানে। y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু x। ওকে, যেখানে আমাদের x এবং t পড়ানো শেষ হইছে। আমরা তরঙ্গের এলিমেন্টারি কথাবার্তা বলছিলাম, তরঙ্গের ইকুয়েশনের এলিমেন্টারি কথাবার্তা বলছিলাম। সো ওগুলো যদি পেরে থাকো, কিছুই পড়ানো হয় নাই এখনো। থ্যাংক ইউ।
ওকে, সো y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু x। আমি তাও মানে তোমাদের মনের শান্তির জন্য, মানে বেসিক্যালি আমার মনের শান্তির জন্যই তোমাদেরকে একটা অ্যানিমেশন দেখিয়ে দেওয়া দরকার, যাতে করে তোমরা একদম ক্লিয়ারলি একটা ভিজুয়ালটা পেয়ে যাও। ফ্যাট ফিজিক্স, okay, wait for a while. ওকে, তরঙ্গ গেল কোথায়? আচ্ছা, আমার ওয়েট করে একটু। ফ্যাট ওয়েভ অন স্ট্রিং, এটাতে সার্চ দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, একটু হোল্ড করো, আমি দেখাচ্ছি। ওকে, স্ক্রিন শেয়ার, নিউ শেয়ার। আচ্ছা, নতুন স্ক্রিন আশা করি আসছে তোমাদের সামনে। ওকে, ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, আমরা নো এন্ড দিয়ে দিই, আমরা এখানে একটা অসিলেশন দিয়ে দিই এবং স্লো মোশন দিয়ে দিই, ঠিক আছে? তো এই যে আমি যদি অসিলেশন চালাই, বুঝতে পারছো এটা অসিলেট করতেছে কন্টিনিউয়াসলি এবং তরঙ্গটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ড্যাম্পিংটা নাই করে দিই, ড্যাম্পিং থাকার কোনো দরকার নেই এখানে। আচ্ছা, তো এই যে যাচ্ছে, এটা কিন্তু মানে আমার তরঙ্গ কিন্তু অনেক ধরনের হয়, সবগুলো তরঙ্গই যে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন করার জন্য হয়, জিনিসটা এরকম না। মানে কোনো কোনো মানে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে সবচেয়ে মানে ইজিয়েস্ট যে তরঙ্গ হয় পসিবল, সেটা নিয়ে আমরা আলোচনা করি, সরল ছন্দিত স্পন্দন নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আমরা যে তরঙ্গ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরলছন্দিত স্পন্দন সম্পন্ন অনেকগুলো কণার সেট। এই হচ্ছে আমাদের তরঙ্গ, মানে আমাদের তরঙ্গের উপরস্থ প্রত্যেকটা কণা সরলছন্দিত স্পন্দন গতি সম্পন্ন। এখন আমি যে কথাগুলো বলছিলাম সেটা ছিল একটা তরঙ্গের উপর, তরঙ্গে কিন্তু ইকুয়েশনের মধ্যে দুইটা ভেরিয়েবল থাকে, একটা হচ্ছে টাইম এবং একটা হচ্ছে অবস্থান। দেখো এখানে আমরা বিভিন্ন এক্স নিচ্ছি, বিভিন্ন কণা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন অবস্থান দেখতে পাচ্ছি। তাহলে একই টাইম একসাথে আমাদের এক্সটাও পরিবর্তন হচ্ছে, একটা সেম টাইম আমাদের টাইমটাও পরিবর্তন হচ্ছে। তো আমি যখন কোনো একটা পার্টিকুলার সময়ে কণাগুলোর অবস্থান দেখতে চাবো, আমি কি করব? এটাকে জাস্ট থামিয়ে দিব। ধরো আমি জাস্ট স্টার্ট করে নতুন করে আবার রিস্টার্ট দিলাম, 1 2 3 4 5, পজ। এই হচ্ছে 5 সেকেন্ড পরের অবস্থান। তাহলে আমরা এখানে বলে দিতে পারি ডিরেক্ট যে ইটস আওয়ার 5 সেকেন্ডস টাইম স্ট্যাম্প। ওকে, এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড পরের অবস্থান। এখন যদি তুমি যে কোনো কণার দিকে তাকাও, এই প্রত্যেকটা কণার অবস্থান কত সময়ের পরে আমরা দেখতে পাচ্ছি বলতো? 5 সেকেন্ড পরের না? তরঙ্গ শুরুর 5 সেকেন্ড পরের অবস্থান। তাহলে আমি যদি এখন এক্স এক্সিস বরাবর বিভিন্ন অবস্থান নেই, মনে করো বললাম এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর 3 মিটার দূরত্বের কণা, এটা হচ্ছে মনে করো এক্স এক্সিস বরাবর 9 মিটার দূরত্বের কণা, এটা হচ্ছে মনে করি এক্স এক্সিস বরাবর ফর এক্সাম্পল এটা হচ্ছে মনে করো 12 মিটার দূরত্বের কণা, এইরকম ভাবে। তাহলে এক্স মিটার, এক্স ইজ ইকুয়াল টু 3 মিটার দূরত্বের যে কণাটা আছে সেটা হচ্ছে এটা, সেটা এক্স্যাক্টলি এখানে আছে, এই যে এখানে আছে সে। এক্স ইজ ইকুয়াল টু 9 মিটার দূরত্বের যে কণাটা আছে সেটা কোথায় আছে? সে যে এই যে এতটুকু নিচে আছে, ওয়াই এক্সিস বরাবর নেগেটিভ দিকে সে এতটুকু নিচে আছে। আমার যদি ই লাগে, এই জিনিসপত্র গেলে রুলার লাগে, আমি রুলার নিয়ে দেখতে পারবো, মেপে মেপে দেখতে পারবো আমি কাহিনী কি এখানে। এই যে এখানে রুলার নিয়ে আসলাম আমরা, এই যে রুলার দিয়ে মেপে মেপে দেখতে পাবো যে কতটুকু নিচে আছে। এক্স ইজ ইকুয়াল টু 12 মিটার দূরত্বের যে কণাটা সে কতটুকু নিচে আছে? সে হচ্ছে এই যে এতটুকু নিচে আছে। তো রুলার দিয়ে মাপো কতটুকু হয়, যতটুকু হয় হিসাব তো বুঝছো। যে এই যে আমি বিভিন্ন কণার ওয়াই এক্সিস বরাবর অবস্থান পাচ্ছি, ওয়াই এক্সিস বরাবর তার সরণ পাচ্ছি, সেই সরণটা যে আমি পাচ্ছি সেটা কত সেকেন্ডের হিসাব? 5 সেকেন্ড পরের হিসাব। অর্থাৎ আমি টাইমকে আটকে দিছি। টাইমকে আটকে দেওয়া মানে কি? ছবি তুলে নেয়া, না হয় পজ করে দেয়া, না হয় স্ক্রিনশট নিয়ে নেয়া। ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাও, টাইমকে আটকে দিলা। তুমি ওই ভিডিওটাকেই পজ করে দাও, টাইমকে আটকে দিলা। অথবা তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও, তুমি টাইমকে আটকে দিলা। যে সময়টাতে তুমি স্ক্রিনশট নিছো বা স্ন্যাপ নিছো বা ছবি তুলে ফেলছো, সেই সময়টাকে আমরা বলবো এইটাই হচ্ছে সেই টাইম, যে টাইমে আমি সমস্ত কণার বিভিন্ন অবস্থান পাবো। মানে আমি 3 মিটার দূরত্বের কণার অবস্থান পাচ্ছি এখানে 0,
9 মিটার দূরত্বে কণার অবস্থান পাচ্ছি, মনে করো 2 সেন্টিমিটার, আর 12 মিটার দূরত্বে কণার অবস্থান পাচ্ছি নিচের দিকে, ফর এক্সাম্পল 6 মিটার। এই হচ্ছে হিসাবটা। এখন এটাতে গেলে কি, আমি একটা নির্দিষ্ট টাইম, আমাদের টাইমটা এখানে কনস্ট্যান্ট, তাই আমি তরঙ্গের ইকুয়েশন পাচ্ছি। আমি আসলে একটা তরঙ্গের বিভিন্ন কণার অবস্থান পাচ্ছি একটা নির্দিষ্ট সময়। এখন আমি জিনিসটাকে একটু আলাদাভাবে চিন্তা করাই তোমাদেরকে। আমি এখন কি করব, এক্সটাকে কনস্ট্যান্ট ধরে ফেলবো। আগে তো বলছিলাম টাইম কনস্ট্যান্ট, মানে আমি আটকাই দিয়েছিলাম। এখন আর আমি আটকাবো না, এখন আমি টাইমকে কনস্ট্যান্ট রাখবো না, এখন আমি এক্স কনস্ট্যান্ট রাখবো। এক্স কনস্ট্যান্ট থাকা মানে কি বলতো? এক্স কনস্ট্যান্ট রাখা মানে হচ্ছে যে কোনো একটা কণার দিকে তাকিয়ে থাকা। মানে তোমার যে কণার দিকে চোখ পড়বে তুমি সেই কণার দিকে তাকিয়ে থাকো, অন্যগুলোর দিকে তোমার তাকানোর দরকার নাই, কজ ইউ হ্যাভ পুট এক্স এজ এ কনস্ট্যান্ট। ঠিক আছে? তুমি যদি এখন এই সবুজ কণার দিকে তাকানোর ইচ্ছা থাকে, তুমি বলো যে তার দূরত্ব কতটুকু আছে। মনে করো আমি বললাম তার দূরত্ব হচ্ছে 7 মিটার। তাহলে তুমি বলে দাও যে তুমি তো 7 মিটার কণার দিকে তাকিয়ে থাকবা। তো 7 মিটার কণার দিকে যদি তুমি তাকিয়ে থাকো, তাহলে আমি বলব x = 7 মিটার। এটাই হচ্ছে আমার কণা যেটার দিকে আমি তাকিয়ে থাকবো। আমি আর কোনো কণার দিকে তাকাবো না। আওয়ার x is 7 মিটার। এখন x যদি তোমার 7 মিটার হয়, তুমি যদি অন্য কোনো কণার দিকে না তাকিয়ে থাকো, তুমি শুধুমাত্র জাস্ট এইটার দিকে তাকাবা। ওকে? এখন আমি যদি ভিডিওটা আবার আমি যদি সিমুলেশনটা অন করি, সেক্ষেত্রে কি হবে খেয়াল করবা। তুমি জাস্ট এই সবুজ কণাটার দিকে তাকিয়ে থাকো। তার মুভমেন্টটা কিরকম দেখতেই পাচ্ছ, তার মুভমেন্টটা সরলরেখা বরাবর আপ এন্ড ডাউন মুভ করছে। তাহলে এখানে তুমি একটা কণা নিয়ে কথা বলছো যার বিভিন্ন সময়ে তুমি অবস্থান পাচ্ছ, আর আগেরটাতে সময় তুমি ফিক্সড করে ফেলছি না, তখন বিভিন্ন কণার অবস্থান পাচ্ছিল একটা নির্দিষ্ট সময়, ওই অবস্থানগুলো কিন্তু চেঞ্জ হচ্ছিল না। আর এখন কণা যেহেতু ঠিক করে ফেলছো, এখন বিভিন্ন সময়ে তুমি পাচ্ছ তার অবস্থান, এখন অবস্থান চেঞ্জ হচ্ছে, একটা কণারই অবস্থান চেঞ্জ হচ্ছে। আগে প্রত্যেকটা কণার অবস্থান যার যার মতো করে আলাদা আলাদা ছিল, কজ টাইমটা তুমি আটকে দিয়েছিলে, আর এখন টাইম আটকাও নাই, এখন কণা তুমি ফিক্স করে ফেলছো আমি এটার দিকে তাকাবো। এই হচ্ছে সিচুয়েশনটা। তো এই সিমুলেশনে তোমরা নিজেরাও দেখতে পারো fed.colorado.edu। সো এটা তোমরা নিজের ব্রাউজারে দেখতে পারো। অনেক কিছু আছে, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ভর্তি অনেক 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 সিমুলেশন আছে এখানে, দেখতে পারবা। তো আমি আমাদের টপিকে চলে যাই, আমাদের আগের পাতায় চলে যাই। ওকে, আমরা আমাদের জায়গায় চলে আসলাম, পুরাতন জায়গা। ওকে, সো এখন আমরা দেখব তরঙ্গের উপরিপাতন নামে একটা জিনিস আছে। তার আগে একটা কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে আমাদের এই যে সাইন ফাংশনের ভিতরে যে জিনিসটা থাকে, সেই জিনিসটাকে আমরা কি বলি জানো, মনে আছে? সাইন ফাংশনের ভিতরে যে জিনিসটা থাকে, এই জিনিসটাকে আমরা কি বলে থাকি? এটাকে বলি আমরা দশা। দেখো এই চ্যাপ্টারটা পুরাটাই তরঙ্গের উপর ডিপেন্ডেন্ট একটা চ্যাপ্টার। সো তরঙ্গ যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি এই চ্যাপ্টারে ভালো করতে পারবে না। সো বেটার হবে তুমি যদি তরঙ্গটা একটু ক্লিয়ার করে আসো তারপরে। তাও আমি যতটুকু সম্ভব তরঙ্গের পুরাতন ভার্সন থেকে কিছু কিছু পড়াচ্ছি। সো এটা হচ্ছে আমাদের থিটা, এবং এটাকে আমরা বলবো দশা। থিটা মানেই দশা, এবং দশা ইংলিশ হচ্ছে ফেজ। অনেকে আবার দশা বলতে আদি দশা বুঝে বসে থাকে, এখানে আদি দশা না, থিটা বলতে সাইন ফাংশনের ভিতরে বা কস ফাংশনের ভিতরে যা আছে পুরোটাই তোমার দশা। এই হচ্ছে তোমার দশা। ওকে, সো এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করা দরকার, হুইচ ইজ সুপারপজিশন অফ ওয়েভ বা তরঙ্গের উপরিপাতন। ওকে, তরঙ্গের উপরিপাতন বা সুপারপজিশন অফ ওয়েভ। সুপারপজিশন অফ ওয়েভ। দেখো, আমাদের তরঙ্গগুলো যখন সামনে আগাতে থাকে, তারা কিন্তু শক্তি সঞ্চালন করে, অথবা সামহাও তারা কণাগুলোকে মাধ্যমে কণাগুলোকে আপ এন্ড ডাউন মুভ করাতে করাতে সামনে এগিয়ে যায়। ওকে, এইভাবে তারা সামনে আগাতে থাকে। তো তারা আসলে তরঙ্গ তো আসলে নিজে তো আর কিছু করতে পারে না যদি কোনো মাধ্যম না থাকে। মানে হিসাবটা এরকম, যদি আমরা মানে মেকানিক্যাল ওয়েভ নিয়ে কথা বলি আপাতত, তো কণাকেই সে আসলে আন্দোলিত করে। তো মনে করো এই জায়গাটাতে আমাদের একটা কণা আছে, এই জায়গাটাতে আমাদের একটা কণা আছে। এই তরঙ্গের জন্য আমাদের যে কালো রঙের যে তরঙ্গ আমরা আঁকলাম, এই তরঙ্গের জন্য এই মুহূর্তে আমাদের লাল রঙের কণাটা কোথায় থাকার কথা? এই যে এখানে থাকার কথা, কারণ এই তরঙ্গটা এই কণাটাকে এখানে তুলে নিয়ে আসতে চায়। আমি যদি বলি এখানে আমাদের একটা কণা ছিল, সেই কণাটা এখন কোথায় থাকবে? সে থাকবে এখানে। লাল কণাটাকে তরঙ্গটা এখানে তুলে নিয়ে আসছে। যেহেতু আমাদের তরঙ্গ একটাই ছিল, সে একা একাই পাওয়ার খাটাইছে তার উপর। সো সে যেভাবে চাইছে আমাদের কণাগুলো এইভাবেই চলে গেছে, এখানে এটা চলে গেছে এখানে, এভাবে কাজ হয়েছে। এখন যদি তরঙ্গ চলে আসে দুইটা, আমাদের যদি এখন হিসাবে দুইটা তরঙ্গ চলে আসে, সেক্ষেত্রে কাহিনীটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়। তখন কিন্তু উপরিপাতনের ব্যাপারটা চলে আসে, বা দুইটা তরঙ্গের মানে নিজেদের মধ্যে মানামানির ব্যাপার চলে আসে। কিরকম খেয়াল করো, ধরো
একটা তরঙ্গ আমি নিয়ে আসলাম এখন, সেটা হচ্ছে মনে করো নীল রঙের তরঙ্গ। সো সেটা হচ্ছে এইভাবে আসলো, মনে করো এইভাবে আসলো। তো দেখো তো এখন এই যে আমাদের লাল রঙের কণাটা ছিল, লাল রঙের কণাটাকে এখন নীল রঙের তরঙ্গটা কোন দিকে নামাতে চাই? নিচের দিকে এখানে নামাই না, কারণ তরঙ্গের ডিমান্ড হচ্ছে এটা যে এখানে যে কণাই থাকুক না কেন সেই কণাটাকে সে এখানে দেখতে চায়। নীল রঙের কণাটা নীল রঙের তীর চিহ্ন যেখানে আছে সেখানে সে দেখতে চায়। লাল দেখতে চায় উপরের দিকে এই পজিশনটাতে, নীল দেখতে চায় এই পজিশনটাতে। তাহলে নীলের সরণ মনে করো 10 মিটার আর লালের জন্য সরণ মনে করো 7 মিটার। তাহলে ওভারঅল আমাদের এই কণাটার সরণ কতটুকু হবে? সে নিচের দিকে যাবে 3 মিটার। এক্স্যাক্টলি ভেক্টরের মতো। এখানে কিন্তু ভেক্টর রুল কাজ করে, কারণ দিন শেষে তো আমরা সরণ নিয়ে কাজ করছি, সরণ তো ভেক্টর রাশি, তো ডেফিনেটলি ভেক্টর উইল ওয়ার্ক হিয়ার। ওকে, সো এখানে আমরা পাবো লব্ধি সরণ, এখানে আমরা পাবো মনে করো 3 মিটার পাবো আমাদের লব্ধি সরণ। এই যে এখানে আমরা লব্ধি সরণ পাবো 3 মিটার। ওভারঅল প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কাহিনীটাই ঘটবে। তুমি দেখবা যে এখানে কিন্তু খেয়াল করো এই জায়গাটাতে নীল যেদিকে দুটো যাচ্ছে, কালোটা ওই দিকেই দুটো যাচ্ছে, ততটুকুই। তাহলে দুইটা মিলিতভাবে আমাকে একটা বড় সরণ দিবে, এই যে এইভাবে সরণ দিবে। আবার এখানে দুইটাই আবার নিচের দিকে নামাতে যাচ্ছে। এখানে আবার দেখো কালোটা তুলতে যাচ্ছে নিচের দিকে আর নীলটা তুলতে যাচ্ছে উপরের দিকে। তো এখানে এসে আবার ঝামেলা হবে। এখানে নীলটার একটু ক্ষমতা বেশি, সেজন্য নীলের দিকে একটু নিচে নেমে চলে আসবে এইভাবে। আবার এখানে কালোটার পাওয়ার বেশি, এখানে এভাবে যাবে। এখানে লাল নীল, কালো এবং নীল দুইটাই নিচের দিকে, তো এখানে আমরা নিচের দিকে দেখতে পাবো। এখানে আবার এরা একসাথে হয়ে যাবে, বিকজ এখানে উপরের দিকে যতটুকু নিচের দিকে ততটুকু। তো এইভাবে কিন্তু লব্ধি তরঙ্গগুলো পাই আমরা। আসলে এই যে তরঙ্গ দুইটার উপরিপাতনের ফলে যে আমরা সরণগুলা পাই, এই সরণগুলো জোড়া লাগিয়ে লেগেই কিন্তু আমরা লব্ধি তরঙ্গটা পেয়ে থাকি। এবং যে তরঙ্গটা আমরা পেয়ে থাকি এই তরঙ্গকে আমরা বলবো সুপারপোজড ওয়েভ বা উপরিপাতিত তরঙ্গ। এখন উপরিপাতিত তরঙ্গের ক্ষেত্রে আমরা কণার যে সরণটা পাবো, নর্মালি তো আমরা কণার সরণটা ওয়াই দিয়ে লিখতাম। এখন যেহেতু দুইটা তরঙ্গ চলে আসছে হিসাবে, এখন আমাদের হিসাবটা হবে এরকম: ওয়াই ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। এন্ড কথা হচ্ছে তরঙ্গের মধ্যে যদি আমরা যদি ভেক্টর হিসেবে চিন্তা করি এদেরকে, তাহলে কিন্তু হিসাবটা ডিফারেন্ট, কারণ সরণ তো দিন শেষে ভেক্টর রাশি, y1 প্লাস y2 এইভাবে আসবে হিসাবটা, y1 প্লাস y2। এই হচ্ছে আমার উপরিপাতনের সূত্র, y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। ওকে, দ্যাটস ইট। এখন এইভাবে কাজ না করে আমরা একটু অন্যভাবে কাজ করবো। আমরা এখন y1 নামে একটা তরঙ্গ ইকুয়েশন লিখবো, y2 নামে আমরা একটা ইকুয়েশন লিখবো কিন্তু উপরিপাতনের জন্য। এটাকে এই পর্যন্ত রাখলাম, পরের পাতা চলে যাচ্ছি। ওকে, পরের পাতা। y1 সমান আমি লিখলাম, মনে করো এটা হচ্ছে a1 সাইন ওমেগা টি। আমরা 2 পাই বাই ল্যামডা না লিখে কে লিখে ফেললাম, 2 পাই বাই ল্যামডা ইন্টু কে x1। y2 সমান বললাম আমি a2 সাইন ওমেগা টি মাইনাস কে x2। কারণ এখানে যে x সমানই হবে দুইটার ক্ষেত্রে, এটা কিন্তু সত্য না। এটা কিভাবে সত্য না আমি তোমাদের একটু দেখাই। এইখানে তোমাদের ওই কনসেপ্ট আসবে যে কনসেপ্টটাকে তোমরা পড়ে আসছো দশা পার্থক্য হিসেবে। দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য পড়ছো না, ওই কনসেপ্টটা এখন তোমরা ভালো মতো বুঝতে পারবা দুইটা তরঙ্গের মধ্যে পথ পার্থক্য বলতে আসলে কি বোঝায়। ওকে, সেজন্য আমার একটা ভালো দরকার ছিল। হ্যাঁ, ওকে, কোথায় ছিলাম? আমি আমার স্ক্রিনটা এখন শেয়ার করে দিচ্ছি অন্যটা। আশা করি এখন সে ঝামেলা করবে না। নিউ শেয়ার আসছে, ওয়ান নোট আবার। জি ভাই আসছে। ওকে, ফাইন। এটা অনেক হ্যান্ডি আর কি, অনেক কিছু একসাথে পাওয়া যায়, তো কপি পেস্ট করা যায়, বুংবাং করা যায় অনেক। ওকে, সো আমি লিখলাম y1 ইজ ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি মাইনাস কে ইন্টু x1। আমি আজান শেষ হওয়ার পরে আসতেছি, আমি লিখে যাচ্ছি এগুলা।
আজান শেষ, এখন আমরা হিসাবে চলে যাই। ওকে ওকে, দুইটা তরঙ্গ যে আঁকতে পারছি আঁকছি দেখতে পাচ্ছ তো নাকি? দুইটা তরঙ্গ যে আঁকছি আমরা, দেখা জি যাচ্ছে? ভাই। ওকে ওকে ফাইন। এখন খেয়াল করো, আমাদের এই দুটো তরঙ্গ ইনিশিয়ালি একই জায়গায় ছিল। তাহলে তাদের মধ্যে যদি আমি একদম পারফেক্টলি আঁকতে পারি নাই, এটা একটা কাজ করা যায়, এটাকে, হ্যাঁ এখন ঠিক আছে, এটাকে কালার কি চেঞ্জ করা যাবে এখন? মনে হয় যাবে না, আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছি। ওকে, এই হচ্ছে দুইটা তরঙ্গ আমার, যারা এক্স্যাক্টলি একই তরঙ্গ, দুইটা সোর্স থেকে একই রকম তরঙ্গ, মানে তাদের কম্পাঙ্ক, তাদের বিস্তার, তাদের তরঙ্গ দৈর্ঘ্য এক্স্যাক্টলি সবকিছু সেম। যাদের মধ্যে একটা জিনিসের পার্থক্যের জন্য কিন্তু অনেক কিছু পার্থক্য হয়ে যাবে। যদি তারা এইভাবে থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি যদি একটা সাম্যাবস্থা রেখা টেনে ফেলি, মনে করো আমি যদি এই বরাবর একটা রেখা টানি, এই বরাবর টানি যদি, এখন আমি যদি এটাকে নিয়ে আসি এইভাবে, এটা আসে না কেন? আচ্ছা এখন নিয়ে আসা যাবে, হ্যাঁ এখন যদি নিয়ে আসি এটাকে আমি টেনে টেনে, যখন সে এইভাবে আছে তখন কিন্তু এই দুইটা তরঙ্গের মধ্যে কোনো ধরনের পথের পার্থক্য নাই। পথের পার্থক্য নাই মানে কি, তাদের মধ্যে কোনো পাথ ডিফারেন্স নাই। যখন চিন্তা করো আমাদের এই কণাটা, মানে তরঙ্গটা, কালো রঙের তরঙ্গটা একটু সামনে চলে গেল, তখন আসলে কি কি হচ্ছে বলো তো? এখানে তাদের মধ্যে দশার পার্থক্য চলে আসছে না, পথের পার্থক্য চলে আসছে না, আসছে তো? জি ভাই। আচ্ছা, যখন তারা এইভাবে ছিল, যখন তারা একদম খাপে খাপ মিল ছিল, তখন কিন্তু প্রত্যেকটা কোনো একটা কণা, কোনো একটা মাধ্যমের কণাকে যদি তারা সরণ ঘটাতে চায়, লালটা যেদিকে নিতে চায় কালোটা এক্স্যাক্টলি সমান পরিমাণে ওই দিকে নিতে চায়, তাহলে আমরা ওভারঅল কিন্তু অনেক বড় বড় তরঙ্গ পাবো। এই যে এইভাবে বড় বড় তরঙ্গ পাবো, কারণ তারা একদম ফেস বাই ফেস মিলে গেছে, অর্থাৎ তাদের মধ্যে দশা পার্থক্য শূন্য, তাদের মধ্যে দশা পার্থক্য শূন্য। এখন চিন্তা করো, আমি যদি এই কালোটাকে একটু সামনে এগিয়ে এখানে নিয়ে আসি, তখন কি হচ্ছে একটু ভালো করে তাকালেই বুঝতে পারবা যে তারা এক্স্যাক্টলি বিপরীত দশায় চলে গেছে। ধরে যখন কালোটা উপরে তুলতে চায়, লালটা এক্স্যাক্টলি ততটুকুই নিচে নামাতে চায়, যখন কালোটা নিচে নামাতে চায়, লালটা উপরে তুলতে চায়, আমরা ওভারঅল তখন লব্ধি বিস্তার কত পাবো? শূন্য পাবো, মানে আমরা ওভারঅল এখানে কোনো তরঙ্গই পাবো না, সবকিছু একদম নাই হয়ে যাবে। আবার যখন আমি এটাকে সামনে নিয়ে আরেকটু সামনে নিয়ে যাবো, এখানে এটা একদম এক্স্যাক্টলি মিলবে না, কারণ আমি আঁকার সময় সুন্দর করে আঁকি নাই। এখানে কিন্তু একদম ফেস বাই ফেস আবার মিলে যাবে। অর্থাৎ খেয়াল করো, যখন 0 ডিগ্রি পার্থক্য ছিল তখন কিন্তু একদম মিলে গেছিল। আবার যখন 90 ডিগ্রি পার্থক্য, 90 ডিগ্রি পার্থক্য কিভাবে বললাম? বা পথের পার্থক্য এইভাবে চিন্তা করো, পথের পার্থক্য এখানে ছিল 0, যখন সে এখানে আসছে তখন পথের পার্থক্য কতটুকু? λ/2 পরিমাণ। যখন আবার সে এখানে আসছে তখন পথের পার্থক্য কতটুকু? ল্যামডা পরিমাণ। ওকে, তাহলে যদি পথের পার্থক্য 0 থাকে, সেক্ষেত্রে আমরা গঠনমূলক একটা ইন্টারফারেন্স পাচ্ছি। গঠনমূলক মানে হচ্ছে তারা পরস্পরকে সহযোগিতা করছে, দুইজনই একে দিকে দিতে চাচ্ছে সবকিছুকে। যখন এরকম সিচুয়েশন, তখন সেটাকে আমরা বলবো ধ্বংসাত্মক প্রতিচার, মানে তারা পরস্পরকে নাকচ করে দিচ্ছে। আবার যখন আমি এখানে নিয়ে আসছি, অর্থাৎ যখন তাদের মধ্যবর্তী পথের পার্থক্য আবার তরঙ্গ দৈর্ঘ্যের সমপরিমাণ, তখন আমরা আবার সমদশা দেখতে পাচ্ছি। আবার সামনে গেলাম, আবার বিপরীত দশা, আবার একটু সামনে গেলাম, আবার সমদশা, এইভাবেই জিনিসটা চলতে থাকবে, তাই তো? সো আমরা ম্যাথমেটিক্যালি না করেও কিন্তু চিত্র থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি বুঝে গেলাম যে দুইটা তরঙ্গের মধ্যে পথের পার্থক্য যদি ল্যামডা এর গুণিতক হয়, তাহলে আমরা গঠনমূলক ব্যতিচার দেখতে পাবো। ল্যামডা এর গুণিতক যদি পথ পার্থক্য হয়, আর পথ পার্থক্য যদি এরকম হয় 90 ডিগ্রি, λ/2 অথবা 3 λ/2, অথবা হিসাব করলেই বুঝবা আমি যা বলছি সবটি যদি ঠিক আছে, অথবা 5 λ/2, সেক্ষেত্রে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার দেখতে পাবো। ধ্বংসাত্মক মানে বুঝতেছো, একটা একটাকে নাকচ করে দিচ্ছে, এই হচ্ছে হিসাবটা। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত হিসাবটা বুঝতে পারছো তোমরা। ওকে, তো ধরো আমাদের দুইটা তরঙ্গ এখানে আমি যদি আঁকি আলাদাভাবে, আবার দুইটা তরঙ্গ এইভাবে আঁকলাম, এখানে একটা তরঙ্গ আসলো, আবার এদিক থেকে একটা সোর্স এদিক থেকে একটা তরঙ্গ এখানে আসলো, মনে করি এখানে এসে তারা মিলিত হলো। আমি একদম পারফেক্ট লিখতে পারি না যদিও, ওকে মনে করো পি পয়েন্টে তারা দুজনই আসছে। ওকে, পি পয়েন্টে তারা দুজনই আসছে। এখন জাস্ট খেয়াল করো, প্রথম সোর্স থেকে তরঙ্গটা আসছে কতটুকু? পি পর্যন্ত, এটাকে আমরা বলবো S1P,
তাই তো, এটাকে আমরা S1P বলবো। আর দ্বিতীয় সোর্স থেকে আমাদের তরঙ্গটা আসছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রমাণ। আমার বিশ্বাস ছিল আমি রুলার দিয়ে টানতেছি, প্রথম অংশ সোজা ছিল, পরে যখন দেখলাম এটা রুলার না, পরে আমার হাত বেঁকে গেছে। সেইম। এই যে এটা আমি আঁকতে পারি নাই সুন্দর মতো, বাট আশা করি হিসাবটা বুঝতে পারছো। এখন হিসাব করো, আমাদের প্রথম তরঙ্গটা মনে করো S1 সোর্স থেকে যাচ্ছে, দ্বিতীয় তরঙ্গটা S2 সোর্স থেকে যাচ্ছে। তাদের সবকিছু সেম, তাদের বিস্তার সেম, তাদের তরঙ্গ দৈর্ঘ্য সেম, তাদের কম্পাঙ্ক সেম, সবকিছু সেম। জাস্ট তাদের দুজনের মধ্যে একটা জিনিসই পার্থক্য, সেটা হচ্ছে আমাদের পথের পার্থক্য। এই যে x1 এবং x2 এই পথের মধ্যে পার্থক্য। প্রথমটা গেছে S1P পরিমাণ, দ্বিতীয়টা গেছে S2P পরিমাণ। ওকে, তাহলে পথের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। তো এই যে পথের মধ্যে পার্থক্য তৈরি হয়ে গেল তাদের, তো এটাকে আমি কি বলবো, পথ পার্থক্য, which will be called x2 minus x1। দেখাই যাচ্ছে, চোখের দেখায় যে x2 একটু বড়, x1 একটু ছোট, আমি বলবো এটাকে x2 minus x1। ওকে, এটাকে এইভাবে রেখে দিলাম। এটাকে বললাম আমরা কি, পথের পার্থক্য। আবার এখন একটু এদিকে আসো, এই জিনিসটাকে আমরা কি বলছিলাম মনে আছে ক্লাসের শুরুতে? সাইনের ভিতরে যে জিনিসটাকে আমরা নিয়ে আসি সেটাকে আমরা কি বলি জানো? দশা, তাই তো? এখন আমরা এটা চেক করে দেখি, দশার মধ্যে পার্থক্য কতটুকু দুইটা তরঙ্গের দশার মধ্যে কি পার্থক্য। তাহলে এখান থেকে আমরা দশের পার্থক্য এবং পথের পার্থক্যের মধ্যে হিসাবটা পেয়ে যাব। আমি দশা পার্থক্য বের করতে চাই, আমি মনে করে বললাম দশা পার্থক্য হচ্ছে আমাদের আলফা। দশা পার্থক্যকে আমরা আলফা বললাম, কথার কথা। দশা পার্থক্য হচ্ছে আমরা আলফা বললাম। তাহলে আমরা ডেফিনেটলি θ2 থেকে θ1 মাইনাস করব। θ2 থেকে যদি θ1 মাইনাস করি, ওমেগাটি কাটা যাবে, কি থাকবে পরে? k ইন্টু x1 মাইনাস x2। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হয়নি, বা আমরা উল্টা করে করি, তাহলে উল্টা করে করলে আমাদের ঘুরে ফিরে ওই x2 মাইনাস x1 যাতে চলে আসে আর কি, আর কিছু না। আরে আমার কেউ জানি কল দিছে, একটু হোল্ড করো, আমি একটু মিট করছি। আচ্ছা, ওকে, কইছিলাম দশা পার্থক্য। হ্যাঁ, তো দশা পার্থক্য হচ্ছে আলফা সমান এই যে k ইন্টু x2 মাইনাস x1। এটাতে এটা বুঝতে আশা করি কারো কোনো প্রবলেম হচ্ছে না, যে দশা পার্থক্য আলফা ইজ ইকুয়াল টু k ইন্টু x2 মাইনাস x1। কোনো সমস্যা কারো এটা বুঝতে? জাস্ট θ1 থেকে θ2 মাইনাস করছে, আর কিছু না। মানে এটা হচ্ছে θ1 মাইনাস θ2। ওকে, এখন একটু ভালো করে তাকাও, আমাদের k সমান কি ছিল? আমি তো k লিখছিলাম, k সমান আমাদের কি 2 পাই বাই ল্যামডা ছিল না? k সমান আমাদের 2 পাই বাই ল্যামডা ছিল। তাই আমরা এখানে লিখতে পারি, এই জায়গাতে এসে লিখতে পারি যে আমাদের আলফা বা দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু x2 মাইনাস x1। এটা কিন্তু আমাদের সেই পরিচিত 9-10 এর সূত্র, যে দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, তাই না? এই সূত্রটা আমাদের সামনেই চলে আসলো, আমরা আমাদের নিজস্ব ইকুয়েশন থেকে সেটা বের করে নিয়ে আসলাম। আলফা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। আচ্ছা, এটা আমাদের কাজে লাগবে। ওকে, এটাকে আমরা সেভ করে রাখলাম। তাহলে দশা পার্থক্য আলফা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স, যেখানে ডেল্টা এক্স হচ্ছে আমাদের পথ পার্থক্য। এখন আমরা যদি আমাদের আগের ইকুয়েশন আগের যে আমরা এখানে যে নাড়াচাড়া করছিলাম এখানে জিনিসপত্র নিয়ে, এই যে এখানে একটা, এটা অবজেক্ট হয়ে গেলে ভালোই তো, বাট এটা অবজেক্ট হয় না। না, ভালোই আছে, দেখা যায় নড়াচড়া করতেছে। ওকে, ভেরি গুড। এই যে জিনিসটা ছিল, তাহলে খেয়াল করো আমাদের এখানে যখন আমরা পথের পার্থক্য কত, এখানে পথের পার্থক্য কতটুকু একটু বলো তো একজন, আমার একটু রেসপন্স দরকার, পাইলে ভালো হয়। এই দুইটা তরঙ্গের মধ্যে পথের পার্থক্য কতটুকু? λ/2 পরিমাণ। তাইলে একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে, যে আমরা তরঙ্গের উপরস্থ কোন পয়েন্ট থেকে সমদশা সম্পন্ন দুইটা কণার দূরত্বকে আমরা বলি। দশা পার্থক্যের ক্ষেত্রে কি ওই যে θ2 মাইনাস θ1 হবে না, θ1 মাইনাস θ2? এজ ইউ লাইক, এটা কোনো সমস্যা না, মানে যেভাবে তোমার ইচ্ছা।
ওটা অ্যাকর্ডিংলি কাজ করবে, কোনো সমস্যা নেই। না আমরা তো চোখের সামনে দেখতেছি না যে আমাদের x2 একটু বড় দিছি, সেজন্য আমাদের ইচ্ছা হইলো আর কি x2 যাতে সামনে আসে, আর কিছু না, বুঝছো? আচ্ছা ওইটা কোনো বিষয় না। দিন শেষে এখানে মাইনাস মাইনাস কোনো বিষয় না, এখানে হচ্ছে পার্থক্যটা বিষয়। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা তো জানি যে দশা কত, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে কতটুকু, সমদশা সম্পন্ন কণা থেকে একটা কণা, অথবা আমি যদি এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করলে আমাদের পরবর্তী এটার মতো দেখতে যে কণাটা, সেটা সেই অবস্থানটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তা আমি যদি আমাদের এখানে কি ব্যাপার, আচ্ছা এটা নাড়াচাড়া করানো যাচ্ছে না, এখন ঠিক আছে। ওকে, তো যদি আমি এটাকে এতটুকু সামনে নিয়ে আসি, এতটুকু সামনে যদি এটাকে নিয়ে আসি, তার মানে কি সে কতটুকু সামনে চলে গেল, নীলটার λ/2 পরিমাণ সামনে চলে গেল। ওকে, তাহলে নীলটার সাথে তার পথের পার্থক্য হচ্ছে কালোটার λ/2 পরিমাণ। ওকে, এখন আমরা একটু হিসাব করি যে আমাদের তো সূত্র এখন রেডি করা আছে, তাই না? তো আমরা বের করবো যেখানে দশা পার্থক্য কত হওয়া উচিত, দশা পার্থক্য সমান 2π/λ, পথ পার্থক্য কত এখানে, λ/2, λ/2, তাহলে 2 2 কাটো, λ কাটো, তাহলে কি হলো 180 ডিগ্রি। তাহলে আলফা সমান আমাদের আসছে 180 ডিগ্রি। আর ডিগ্রিতেই বলি, আমাদের ভিজুয়ালাইজ করতে ইজিয়ার হয় আর কি। যদিও নর্মালি এগুলাতে মানে প্র্যাকটিস হচ্ছে পাই ইউজ করার, বাট আমরা ডিগ্রি নিয়েই পড়ে থাকতে পছন্দ করি, আমরা ডিগ্রি নিয়েই থাকি। সো আলফা 180 ডিগ্রি। এখন তোমাদের নিজস্ব অবজারভেশন, যখন আলফা 180 ডিগ্রি তখন কি আমাদের আমাদের তরঙ্গ দুইটা সমদশায় নাকি বিপরীত দশায়? প্রথম কথা হচ্ছে 180 ডিগ্রি নিজেই তো আমাদেরকে সারা জীবনে বোঝায় আসছে, 180 ডিগ্রি মানে উল্টা, এখানেও সেম কথা। এবং তোমার চোখের সামনে দেখা যাচ্ছে নীল নীল তরঙ্গ একদিকে, কালো তরঙ্গ আরেকদিকে। নীল তরঙ্গ যখন উপরের দিকে, কালোটা তখন নিচের দিকে, কালোটা যখন উপরের দিকে, নীলটা তখন নিচের দিকে, তাই তো? সো এটা অবশ্যই তাদের একটা ধ্বংসাত্মক হিসাব বোঝাচ্ছে আমাদেরকে, ঠিক আছে? ওকে, আমরা এটাকে আরেকটু সামনে নিয়ে যাই, আবার সামনে নিয়ে আসলাম এখানে। আমি একদম সিমেট্রিক্যাল আঁকি নাই, বাট তারপরে তোমরা আশা করি গেস করতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি। এখন বলো দশা পার্থক্য, পথের পার্থক্য কতটুকু? ল্যামডা পরিমাণ, পুরো ল্যামডা পরিমাণ এগিয়ে এসে চলে গেছে। তো এখন যদি পথ পার্থক্য হয় ল্যামডা পরিমাণ, তাহলে তাকাও ওইদিকে, সূত্র কি 2π/λ ইন্টু, এখন লিখবো ল্যামডা, তাহলে দেখো ল্যামডা ল্যামডা কাটা। তো এখানে আলফা সময় কত আসতেছে, 360 ডিগ্রি আসতেছে। তার মানে দুইটা তরঙ্গের দশা পার্থক্য যখন 360 ডিগ্রি, তখন কিন্তু আমরা আবার গঠনমূলক বেঁধেছে পাচ্ছি। শুরুতে যখন আলফা যখন পথ পার্থক্য 0 ছিল, তখন তো এটা ছিল আনসার 2π/λ। যখন একদম শুরুতে এখানে ছিল, দুইটা তরঙ্গ যখন এক জায়গায় ছিল, তখন ছিল এখানে পথ পার্থক্য 0, অর্থাৎ আলফা 0 ডিগ্রি। তো আলফা যখন 0 ডিগ্রি, এখান থেকে পাচ্ছি আলফা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি অথবা 360 ডিগ্রি, সবগুলো ক্ষেত্রেই তরঙ্গ দুইটা গঠনমূলক ব্যতিচার দিচ্ছে আমাকে। ওকে, এই জিনিসগুলো কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি করতাম, বাট আমাদের চোখের সামনে কিন্তু এখন আমরা নিজে নিজে দেখতে পাচ্ছি কাহিনী কি আসলে। এখন আমরা একটু অড কেসগুলোতে যাই। যেমন ধর আমি বললাম যে আমি যদি বলি এখানে ছিল আমাদের, এটা এইখানে আছে, তখন দেখতেই পাচ্ছ তারা বিপরীত দশে আছে। এখানে তাদের মধ্যে পথের পার্থক্য কতটুকু, সরি আমি এখানে ভুল বললাম, 180 ডিগ্রি। আচ্ছা আমি তো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি সবগুলা। ওকে, 90 ডিগ্রিতে যাই আমরা এখন। এই দুইটার মধ্যে এখন দশা পার্থক্য কতটুকু, পথের পার্থক্য কতটুকু বলো, λ/2। আমি কি কোনো বড় ভুল করেছি? মনে তো হয় না। কিছু একটা মিলতেছে না ভাইয়া। হ্যাঁ, কিছু একটা মিলতেছে না। ওয়েট, আচ্ছা আমার এইখানে যাওয়ার কথা ছিল না, এখানে তো পথের পার্থক্য হচ্ছে তাদের λ/2 পরিমাণ, তাই তো? হ্যাঁ, ভাইয়া 180 একবার তো এটা করছি, 180 ডিগ্রি হয়। ভাই আপনি যখন বলছিলেন ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 360 হচ্ছে গঠনমূলক, কিন্তু আবার হ্যাঁ 180 তে হচ্ছে হ্যাঁ ধ্বংসাত্মক হয়ে যাচ্ছে। হ্যাঁ 180 ডিগ্রি, ঠিক আছে, ঠিক আছে, হয়েছে হয়েছে। 180 ডিগ্রি বিপরীত দিকে যাবে, এটা 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 পারফেক্টলি কারেক্ট। মানে 0 ডিগ্রি আমাকে যা দিচ্ছে, 360 ডিগ্রি আমাকে এক্স্যাক্টলি তাই দিচ্ছে, তাই তো? আবার যদি আমি একটু সামনে যাই, আর একটু যদি আমি সামনে যেতে থাকি, তাহলে এভাবেই দেখতে পারবো যখন আমাদের 180 ডিগ্রির গুণিতক আমরা পাচ্ছি, তখন আমরা আসলে কি পাচ্ছি, ধ্বংসাত্মক পাচ্ছি, তাই তো? আচ্ছা, আমরা ল্যামডার দিকে একটু মানে মন দিই। পথ পার্থক্য হচ্ছে 0, আমরা গঠনমূলক পাচ্ছিলাম। পথ পার্থক্য ছিল λ/2, তখন আমরা ধ্বংসাত্মক পাইছি। আবার পাইছি ল্যামডা, তখন আবার আমরা গঠনমূলক পাচ্ছি। তো ল্যামডার সাথে এই সম্পর্কটা এরকম, একটু ভালো করে তাকাইলেই বুঝতে পারবা। যখন আমরা এই দূরত্বটা
বলো তো এটা কতটুকু দূরত্ব? এটা কত? 2 ল্যামডা পরিমাণ দূরত্ব, তাই তো? 2 ল্যামডা পরিমাণ যখন আমাদের দূরত্ব থাকবে, দেখবে একটু 2 পাই বাই ল্যামডা ইন্টু 2 ল্যামডা, এই জায়গাতে কি তারা গঠনমূলক নাকি ধ্বংসাত্মক? গঠনমূলক। গঠনমূলক হবে, এক্স্যাক্টলি। তো আমাদের হিসাবটা হচ্ছে এখানে এভাবে ম্যানুয়ালি করার কারণ হচ্ছে আমরা দেখাতে যাচ্ছি যে যখন আমাদের পথের পার্থক্য 0 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা, ল্যামডা এর পূর্ণসংখ্যক গুণিতক যখন আমরা পাবো পথের পার্থক্য, তখন আমরা কি পাচ্ছি? গঠনমূলক ব্যতিচার পাচ্ছি। এটা নরমালি তোমরা বইয়ে দেখবার ট্রিগোনোমেট্রি দিয়ে করো, আমি নরমালি এমনি করে দিলাম, কজ একভাবে বুঝলেই তো হলো, বোঝার তো দরকার। গঠনমূলক ব্যতিচার। আবার একটু ভালো করে তাকাও, যখনই আমাদের পথের পার্থক্যগুলো ল্যামডা বাই 2, আমি একটু যদি তোমাদেরকে পিছনে নিয়ে আসি আবার, আমি যদি এখন বলি এটা তো ল্যামডা বাই 2 ছিল, এটা কতটুকু? 3 ল্যামডা বাই 2। দেখো, ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2। তো যখন পথের পার্থক্য 3 ল্যামডা বাই 2, তখন কি আসে? আমি এখানে যদি আলাদা করে লিখি, আলফা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু 3 ল্যামডা বাই 2। দেখো 2 2 কাটো, ল্যামডা ল্যামডা কাটো, কি আসছে? 3 পাই। আলফা সমান তুমি পাচ্ছ 3 পাই। অর্থাৎ 180 ডিগ্রির যদি পূর্ণসংখ্যক গুণিতক হয়, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ধ্বংসাত্মক ব্যতিচার পাচ্ছি। অথবা পথের পার্থক্যের সাথে যদি হিসাব করো, তাহলে আমরা যদি ল্যামডা বাই 2 এর বেজির গুণিতক আকারে আগাতে থাকি পথের পার্থক্য, সেক্ষেত্রে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। অর্থাৎ ডেল্টা এক্স সমান যদি আমাদের এরকম হয়, ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, এভাবে যদি আমরা চলতে থাকি, তাহলে এখানে কি হবে? 2n মাইনাস 1 ল্যামডা বাই 2 নেই, তাহলে আমরা পাবো ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে, এই হচ্ছে হিসাবটা। আমি জাস্ট পথের পার্থক্যের সাথে দশা পার্থক্যের তোমাদের হিসাব দেখালাম, সাথে করে তোমাদেরকে তরঙ্গের একটার উপর একটার উপরিপাতন দিয়ে বোঝাই দিলাম যে আসলে কি হবে, ভিজুয়ালি দেখাই দিলাম আর কি, যাতে তোমাদের সময় বাঁচে। পরে তোমরা নিজেদের মতো কল্পনা করে নিতে পারো। এই অংশে যা যা বুঝাইছি বুঝছো তো? জি ভাইয়া। আমি একটু এখানে একটু অগোছালো হয়ে গেছে, বাট আশা করি বুঝতে পারছো কি বোঝাতে যাচ্ছি। আচ্ছা, গেল এটা। এখন দেখো, আমাদের তখন তো আমরা জাস্ট কোন পথের পার্থক্য এইসব নিয়ে কথা বলছি। এখন আমরা দুইটা তরঙ্গ নিয়ে আসি সামনে, ইকুয়েশন নিয়ে আসি সামনে আমাদের। একটা তরঙ্গ মনে করো y1 ইজ ইকুয়াল টু, কালি একটু হালকা হয়ে গেছে মনে হচ্ছে, এটা হবে, একটু মোটা করি, তো যাও, এটা হবে a1 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ওয়ান। আমি তোমাদেরকে এটাও বোঝাবো যে ওমেগা কেন আমরা ইচ্ছা করে কনস্ট্যান্ট নিচ্ছি, আমাদের কৌণিক কম্পাঙ্ক সমান না হলে ঝামেলাটা কোন জায়গায়, সেটা আমি বোঝাবো, যদি আমার টাইম আমাকে পারমিট করবে না আজকে। ওকে, তো যখন দুইটি উপরিপাতিত হবে এরকম ভাবে আমি লিখবো y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। যেহেতু দিন শেষে এটা ভেক্টর, তাহলে ধরো একটা তরঙ্গের বিস্তার হচ্ছে এতটুকু এইদিকে, সবসময় যে তারা একই দিকে থাকবে সেটা কি সত্য না? তো বিস্তার তো মানে এক এক দিকে হতেই পারে। অন্য একটা তরঙ্গের বিস্তার হচ্ছে মনে করো এদিকে, সবসময় যে তোমার দুইটা পরস্পর বিপরীতমুখী অথবা দুইটা পরস্পর একই দিকে থাকবে এরকম তো কোনো কথা না, তারা তো কোণ করে থাকতেই পারে, সরণ তাদের অধিকার আছে তাদের কোণ করে থাকা। তো এরকম অনেক একটা সিচুয়েশন যে আমাদের তরঙ্গ দুইটার মধ্যবর্তী দশা পার্থক্য, এই যে একটু আগে আমরা দশা পার্থক্য বলছি, এই যে দশা পার্থক্য, এই যে আলফা, এটাই হচ্ছে সেই আলফা, যে দুইটা তরঙ্গের মধ্যে দশার পার্থক্য থাকবে। তো এখানে দশার পার্থক্য থাকা মানে কি? তাদের মধ্যবর্তী কোণ আলফা থাকা। তা আমাদের প্রথম কাজ, নতুন যে দুইটা তরঙ্গ দুইটার উপরিপাতনের ফলে যে তরঙ্গটা আমরা পাবো, উপরিপাতিত তরঙ্গ, সেটার বিস্তারটা কি হবে? মেইন তরঙ্গ দুইটার বিস্তারের লব্ধি বিস্তার পাবো। তাহলে a1 এবং a2 যদি দুইটা তরঙ্গের বিস্তার হয়, তাহলে লব্ধি বিস্তার কি হবে? এই তো আমাদের সামান্তরিক সূত্র তো আছেই, তো সেটা হচ্ছে মনে করো ar, লব্ধি বিস্তার। তো ar সমান আমরা কি পাচ্ছি? ar সমান আমরা পাচ্ছি রুট ওভার a1 স্কোয়ার্ড প্লাস a2 স্কোয়ার্ড প্লাস কি জানি ছিল বলো তো, 2 ইন্টু a1 ইন্টু a2 ইন্টু কস আলফা, যেখানে আলফা হচ্ছে আমাদের তরঙ্গ দুইটার মধ্যে দশা পার্থক্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এ আর আমরা পেয়ে গেলাম।
কিন্তু আমাদের তো এআর নিয়ে শুধুমাত্র কাজ করলে হবে না, আমাদের মেইন তরঙ্গ দুইটার যেরকম ইকুয়েশন আছে, আমাদের উপরিপাতিত তরঙ্গটারও তো ইকুয়েশন দরকার। তো আমরা উপরিপাতিত তরঙ্গের বিস্তার বের করে ফেললাম, এআর লব্ধি বিস্তার। তো সেক্ষেত্রে তার পুরা ইকুয়েশনটা তো বের করা লাগবে। আমার তো একটা ফরম্যাট লাগবে, ওয়াই সমান এ সাইন থিটা, এরকম একটা ফরম্যাট তো আমার নিয়ে আসতে হবে, যেখানে থিটার মধ্যে আমার ওমেগা টি হ্যান্টেন থাকবে, সেটা আমরা নিয়ে আসতে হবে। তখন দেখো আমাদের যে লব্ধিটা আসছে, সেই লব্ধিটা তো এআর এবং তার কোণটা হচ্ছে আমাদের a1 এর সাথে থিটা পরিমাণ। স্বাভাবিকভাবে আমরা যেটাকে অনুভূমিকভাবে দেখি সেটাকে এক্স বানিয়ে দিই, এক্স এক্সিস বানিয়ে দিই, এটা আমাদের অভ্যাস। আমরা এখানে তার ব্যতিক্রম করবো না। তাহলে tan থিটার সামনে আমরা কি পাচ্ছি? tan থিটার সামনে পাচ্ছি q sin alpha means a2 sin alpha divided by p means a1 plus q means a2 cos alpha। তাহলে এখান থেকে কিন্তু আমরা কোণটাও পেয়ে যাচ্ছি, তাহলে আমরা লব্ধির মানও পেয়ে গেলাম, লব্ধির কোণও পেয়ে গেলাম। ঠিক আছে, মানে লব্ধি ভেক্টরের। তাহলে এখন একটু চিন্তা করো, এই যে a1 থেকে আমাদের লব্ধি তরঙ্গের বিস্তারটা কত কোণে আছে? থিটা কোণে আছে না? সে কি থিটা কোণে এগিয়ে আছে নাকি থিটা কোণে পিছিয়ে আছে? বলতো, a1 থেকে ar কি থিটা কোণে এগিয়ে আছে নাকি পিছিয়ে আছে? এগিয়ে আছে। এগিয়ে আছে। তোমরা যখনই দেখবে একটা তরঙ্গের সাথে আরেকটা, মানে একটা জিনিসের সাথে একটা জিনিসের কোণটা সূক্ষ্ম কোণে যদি সে থাকে এবং অ্যান্টি ক্লকওয়াইজ যদি সে থাকে, তাহলে অবশ্যই বলতে পারবো এটা হচ্ছে আমাদের এগিয়ে আছে, এআর হচ্ছে এগিয়ে আছে। অর্থাৎ আমাদের লব্ধি যে তরঙ্গটা, সেটা হচ্ছে আমাদের প্রথম তরঙ্গ, কাজ প্রথম তরঙ্গকে তো রিপ্রেজেন্ট করতেছে a1। তাহলে প্রথম তরঙ্গের তুলনায় আমাদের লব্ধি তরঙ্গ কৌণিকভাবে থিটা পরিমাণ এগিয়ে থাকবে। তাহলে আমাদের নতুন তরঙ্গের যে বিস্তার, সেটা হবে, তরঙ্গের কনসেপ্ট যদি থাকে এটা ইজিলি বুঝে যাওয়ার কথা তোমাদের, যেটা হবে ওয়াই আর লব্ধি তরঙ্গ ইজ ইকুয়াল টু এ আর সাইন, সে কিন্তু ভিতরে ভিতরে ওই y1 এর চেয়ে কতটুকু বেশি, y1 এর এই যে এই অংশ থেকে কতটুকু বেশি, থিটা পরিমাণ বেশি। তাহলে আমরা y1 এর মেইন অংশটা সেম রাখবো, ওমেগা টি মাইনাস কে x1 প্লাস এই থিটাটা জাস্ট যোগ করে দিব, এখানে সেই থিটা tan ইনভার্স এইসব করে যা আসে তাই বসবে। তো এটাই হচ্ছে আমাদের লব্ধি তরঙ্গের, এটা হচ্ছে আমাদের লব্ধি তরঙ্গের ইকুয়েশন বা সমীকরণ। এটা হচ্ছে আমাদের উপরিপাতিত যে তরঙ্গ বা লব্ধি যে তরঙ্গ, সেটার সমীকরণ এ আর সাইন ওমেগা টি মাইনাস কে x1 প্লাস থিটা। এখন একটা কথা বলে রাখি তোমাদেরকে, আমি যেরকম ভাবে এখানে a sin ওমেগা টি মাইনাস কে x1, এটা বলছিলাম a2 sin ওমেগা টি মাইনাস কে x2, তোমরা যদি চাও, যদি ইচ্ছা থাকে, এখানে দুইটাতেই পজিটিভ দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, প্লাস দিলেও চলবে মাইনাস দিলেও চলবে, বাট দুইটাতে একটা একই দিও, বিপরীতমুখী তরঙ্গ বানিয়ে দিও না, একই যাতে থাকে, দুইটাই প্লাস না হয় দুইটাই মাইনাস। আচ্ছা, এটা পেলাম আমরা, ঠিক আছে। এখন আমাদের আরেকটা জিনিস একটু মনে করা দরকার, সেটা হচ্ছে এই যে আমরা লব্ধি তরঙ্গ পাচ্ছি, তাই তো, এই যে আমরা লব্ধি তরঙ্গ পাচ্ছি, উপরিপাতিত যে তরঙ্গটা, সেটার বিস্তার কি কনস্ট্যান্ট না? নাকি নাকি এটা ভেরিয়েবল বলো তো? উপরিপাতিত তরঙ্গের কনস্ট্যান্ট ভাইয়া। বিস্তার কিন্তু কনস্ট্যান্ট, কারণ দেখো বিস্তারের, আমি যদি এআর এর রাশিতে যাই, দেখো এখানে √a1 স্কোয়ার্ড প্লাস √a2 স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু a1 ইন্টু a2 ইন্টু cos আলফা, দুইটা তরঙ্গের মধ্যে যে দশা পার্থক্য, সেটা কিন্তু কনস্ট্যান্ট, কারণ এখানে তোমাদের সামনেই আছে দশা পার্থক্য কি আসছে আমাদের। আমি যদি বলি এখানে দশা পার্থক্য আবার বের করে দেখাও আমাকে, আমি তো এইটা থেকে এটা মাইনাস করব, তাই না? তা ওমেগা টি ওমেগার কারে যাচ্ছে, আমরা কি পাবো? k ইন্টু x2 মাইনাস x1 অথবা x1 মাইনাস x2, হোয়াট এভার ইউ লাইক। ওকে, এই দেখো x2 আর x1 এটা কিন্তু ফিক্সড, আমাদের সোর্সটা মাথায় রাখবে একটা ভালো জিনিস, যে x1 আর x2 কিন্তু কনস্ট্যান্ট না, ভুলেও কনস্ট্যান্ট না। আমি যা বোঝাতে চাচ্ছি সেটা একটু কমপ্লেক্স কথাবার্তা। ধরো আমি বললাম আমাদের সোর্স হচ্ছে S1 এবং আমাদের সোর্স হচ্ছে S2। মনে করো আমি পার্টিকুলারলি এই পি পয়েন্টে আসলাম, এটা হচ্ছে আমাদের একটা পি পয়েন্ট। তাহলে আমি যদি S1 সোর্স থেকে পি তে আসি, আমি আর তরঙ্গ না দিই, রেখা দিয়ে দেখাই দিই, এখানে এই বরাবর আসলাম, আমাদের যে x1 আসবে এবং আমাদের এখান পর্যন্ত যে x2 আসবে, এই x1 আর x2 যে কথা, আমার যদি পি পয়েন্টটা এখানে থাকে, সেই x1 আর x2 কি সেম কথা নাকি ডিফারেন্ট? বলো তো। ডিফারেন্ট। অবশ্যই ডিফারেন্ট। তাহলে পি এর বিভিন্ন পজিশনের জন্য আমরা বিভিন্ন x1 এবং x2 পাচ্ছি, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট পি যদি এক্স্যাক্টলি এখানেই থাকে, সেই জায়গাতে দশা পার্থক্য কি কখনো চেঞ্জ হচ্ছে? আমি মনে করলাম যে পি আমার এখানেই থাকবে, আমরা এই পয়েন্টটা কি পি পয়েন্ট বলবো, এইটার ক্ষেত্রে x1 আর x2 কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওকে, তাহলে দেখো আমাদের আনসারটা কি আসছে, কে একটা ধ্রুবক 2 পাই ল্যামডা x2 - x1। তাহলে পার্টিকুলার কোন একটা পজিশনের
মানে পজিশনে আমি যদি উপরিপাতন নেই সেই ক্ষেত্রে দশা পার্থক্যটা আমাদের কনস্ট্যান্ট থাকবে। দশা পার্থক্য চেঞ্জ হবে কোন ক্ষেত্রে? x2 আর x1 চেঞ্জ হলে। যেহেতু p পয়েন্ট একটা জায়গা আমি ধরে রাখছি, সেক্ষেত্রে আমার যদি p পয়েন্ট এটাই হয়, এক্ষেত্রে এটা চেঞ্জ হবে না। যদি আমি চেঞ্জ হওয়ার হিসাব নিয়ে আসি তখন বুঝতে পারা যায় চেঞ্জ হবে না বলতে আমি কি বোঝাচ্ছি আসলে। এখন ধরো আমরা এই ইকুয়েশন দুইটাতে কোন জিনিসটাকে কনস্ট্যান্ট রাখছিলাম যেন? ওমেগাকে কনস্ট্যান্ট রাখছিলাম। এই যে দেখো এই দুইটাতে ওমেগা কনস্ট্যান্ট। তো যদি ওমেগা কনস্ট্যান্ট না থাকে বাই এনি চান্স, ওমেগা তো কৌণিক কম্পাঙ্ক, তো কৌণিক কম্পাঙ্ক তো মানে মানে ভেরিয়েবল থাকতেই পারে। তো a1 sin, আমি বললাম এখানে ওমেগা 1t মাইনাস kx1, y2 সমান বললাম a2 sin ওমেগা 2t মাইনাস kx2। ভালো করে বুঝবা এই কথাটা। এখন যদি আমি তোমাকে বলি দশা পার্থক্য কত, তুমি কি এখন সুন্দর মতো ওমেগা ওমেগা কাটতে পারবা? না তো, কাটা তো এখন না সুযোগ নেই। ভাইয়া। এখন যদি বলি আলফা বা দশা পার্থক্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ইন্টু টি মাইনাস কে ইন্টু x2 মাইনাস x1 বলতে হচ্ছে না এই কথাটা? জি ভাইয়া। তাহলে এখন দেখো, এখন যদি আমি তরঙ্গ দুইটা থেকে পি পয়েন্টে আসি, ইভেন দো মাই পি পয়েন্ট ইজ কনস্ট্যান্ট হিয়ার, আমি এই পয়েন্টটাকেই পি পয়েন্ট বলবো, স্টিল এখানে ঝামেলাটা হচ্ছে আমি যদি এখন দুইটা S1 এবং S2 এই সোর্স থেকে আসি, এখানে আসলাম, এখানে আসলাম, আমরা জাস্ট এই জায়গাতেই আমাদের আলফাটা কিন্তু আর কনস্ট্যান্ট থাকছে না। দেখো এখানে যদি আমি x1 বলি, এটাকে যদি x2 বলি, দেখো তো আমাদের আলফাটা কি শুধুমাত্র x2 x1 এর উপর ডিপেন্ডেন্ট, নাকি এখানে t এর উপর ডিপেন্ডেন্সি চলে আসছে? t চলে আসছে না ইকুয়েশনের মধ্যে একটা? জি ভাইয়া। যেহেতু ইকুয়েশনের মধ্যে t চলে আসছে, তার মানে কি একই জায়গায় তুমি দশা পার্থক্য চেঞ্জ হতে দেখবা। তাহলে আমরা তো একটু আগে ছোটখাটো একটা অ্যানালাইসিস করছিলাম না, যে দশা পার্থক্য যদি 0 হয় তাহলে আমরা পাবো গঠনমূলক ব্যতিচার, দশা পার্থক্য যদি 180 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা পাবো ধ্বংসাত্মক ব্যতিচার, দশা পার্থক্য যদি 360 ডিগ্রি হয়, এইভাবে সো অন এন্ড সো ফর্থ। তা আমরা একই জায়গায় কখনো দশা পার্থক্য 0 পাবো, কখনো 180 পাবো, এই সুযোগটা কি এখানে চলে আসছে না? বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো তার মানে হচ্ছে আমরা কোনো কনসিস্টেন্ট ইন্টারফারেন্স প্যাটার্ন পাচ্ছি না এখানে, যেটা আমাদের এক্সপেরিমেন্টের জন্য দরকার ছিল। আমরা একটা কনসিস্টেন্ট প্যাটার্ন চাই, যেখানে আলো সেখানে আলো থাকবে, যেখানে অন্ধকার সেখানে অন্ধকার থাকবে। তোমার তো এখানে মরিচবাতি জ্বালানোর কোনো ইচ্ছা নাই যে আমার এই জায়গাতে জ্বলবে নিভবে। এটা যদি ইচ্ছা থাকে তাহলে এটা তোমার জন্য খুবই পারফেক্ট একটা ইকুয়েশন হবে, যে তুমি ওমেগা 1 ওমেগা 2 দুইটা আলাদা আলাদা হিসাব নিয়ে আসো। সেক্ষেত্রে তোমার দেখবা একই পয়েন্টে কখনো আলো কখনো অন্ধকার, কখনো বেশি আলো কখনো কম আলো, কখনো অন্ধকার থাকবেই না। অন্ধকার থাকাটা আসলে পসিবল না যদি না তোমার বিস্তার সেম হয়, সেটা আমরা পরের আলোচনায় আসবো। বাট জাস্ট ওমেগা 1 এবং ওমেগা 2 সেম হওয়ার জরুরতটা তো বুঝতে পারছো নাকি? যে আমাদের একটা কনসিস্টেন্ট প্যাটার্ন দরকার, যেটা সময়ের সাথে চেঞ্জ না হয়। অবস্থানের সাথে চেঞ্জ হোক সমস্যা নেই, কজ অবস্থানের সাথে তো চেঞ্জ হোক, এটাই আমি চাই। আমি চাই পি পয়েন্ট এখানে থাকলে আলো থাকবে, পি পয়েন্ট এখানে থাকলে অন্ধকার থাকবে, এটা তো আমি চাই। বাট এখানেই একটু আগে আলো একটু পরে অন্ধকার, এটা কিন্তু আমার জন্য মানে এক্সপেরিমেন্টালি খুব একটা ভালো জিনিস না, বা আমি যেটা চাই সেটা আমি পাচ্ছি না। এই আলোচনা কি বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। এই যে আমাদের ওমেগা কনস্ট্যান্ট থাকতে হয় বা ওমেগা কনস্ট্যান্ট রাখা আমাদের জরুরি, এই ওমেগা কনস্ট্যান্ট থাকা মানেই হচ্ছে আমাদের উৎস দুইটা সুসংগত। নাম শুনছো না দুইটার? সুসংগত উৎস, কোহেরেন্ট সোর্স, মনে আছে? নাম মনে না থাকলে নাই, সমস্যা নাই। কোহেরেন্ট সোর্স বা সুসংগত উৎস বলা হয় যে ব্যতিচারের জন্য বা অপবর্তনের জন্য বা যে কোনো কিছুর জন্য এইরকম যত আলোকীয় ঘটনাবলী আছে সেগুলোতে আমাদের সোর্স দুইটা সুসংগত উৎস হতে হয়। সুসংগত উৎস মানেই হচ্ছে ওমেগা কনস্ট্যান্ট। আর ওমেগা কনস্ট্যান্ট মানেই হচ্ছে 2 পাই এফ কনস্ট্যান্ট। আর 2 পাই এফ কনস্ট্যান্ট মানে কি? এফ কনস্ট্যান্ট। মানে তরঙ্গ দুটার কম্পাঙ্ক সেম হতেই হবে। কম্পাঙ্ক যদি সেম না হয় তাহলে আমি একই জায়গায় কখন আলো দেখবো কখন অন্ধকার দেখবো, অন্ধকার না মানে কম আলো বেশি আলো জ্বলতে নিভতে দেখবো। আমি আশা করি এই পর্যন্ত যা যা পড়িয়েছি সবাই ঠিক মতো বুঝতে পারছো। তাহলে আমরা এখন মোটামুটি শিওর আমরা ওমেগা চেঞ্জ করব না। আমরা ওমেগা চেঞ্জ করে কি পাপটা করে মানে হয়ে যায় সেটা বুঝে ফেলছি। এখন আর ওমেগা আমরা চেঞ্জ করব না, ওমেগা আমাদের কনস্ট্যান্ট থাকবে। ওকে, তাহলে আমাদের দরকার হচ্ছে ওমেগা কনস্ট্যান্ট রাখা। ইটস মাস্ট। সুসংগত উৎস ইটস মাস্ট। আচ্ছা, ওকে, এখন আসো আমাদের তরঙ্গ চ্যাপ্টারে আমরা আরেকটা সূত্র পড়েছিলাম তরঙ্গের তীব্রতা নিয়ে। তীব্রতা সমান এরকম একটা বড় সূত্র ছিল 2 পাই স্কোয়ার এস স্কোয়ার এফ স্কোয়ার রো ভি। নিশ্চয়ই মনে আছে সবার? তাহলে একটা জিনিস খেয়াল করো, 2 পাই স্কোয়ার তো আমাদের কনস্ট্যান্ট। আমি যদি সুসংগত, শিট, আমার মেবি উঠতে হবে। তোমরা কি খেয়াল করছো আমি পাঞ্জাবি পরে বসে আছি? জি ভাইয়া। জি আমি ভাই। আমি একটা প্রোগ্রামে যাব আমার ফ্রেন্ডের বাসায়, এই জন্যই আজকে সব ক্লাস আগে নিয়ে আসছি।
একটু সময় দাও আমাকে। আচ্ছা, আমরা কথা বলতে থাকি, আমরা কাজ চলুক। শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। ওকে ওকে ওকে, ঠিক আছে। এ ফোন দেওয়ার আগ পর্যন্ত আমি করতে থাকি ক্লাস। এই ফোন দিয়ে দিছে আবার। হ্যালো, হ্যাঁ খো। সে রিক্সা নিয়ে চলে আসছে যদিও। আচ্ছা যাই হোক, আমি একটু আলোচনা করে দিই, গালাগালি করবে একটু, সমস্যা নেই। 2 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রবি, এই ইকুয়েশনের সাথে আশা করি সবাই পরিচিত আছে। তাহলে খেয়াল করো, আমরা যেহেতু একটু আগে এটা আলোচনা করে ঠিক করলাম যে এফ আমাদের কনস্ট্যান্ট থাকতে হবে, বিকজ ওমেগা কনস্ট্যান্ট মানে 2 পাই এফ কনস্ট্যান্ট মানে এফ কনস্ট্যান্ট, কমপক্ষে কনস্ট্যান্ট থাকবে। দেখো 2 পাই স্কোয়ার আমাদের কনস্ট্যান্ট থাকবে, এফ স্কোয়ার কনস্ট্যান্ট থাকবে, একটা মাধ্যম নিয়ে তো আমরা কথা বলি, একটা মাধ্যমেই তো আমরা থাকবো, তো আমাদের রোটাও কনস্ট্যান্ট, ওই মাধ্যমে আলোর যে বেগ সেটাও কিন্তু কনস্ট্যান্ট, তো ভিটাও কনস্ট্যান্ট। তাহলে ওভারঅল আমাদের আইটা কিসের উপর ডিপেন্ডেন্ট বলো তো? বিস্তারের উপর না, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এই পুরা জিনিসটাকে যে 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার রবি, এই পুরা জিনিসটাকে বলে দিতে পারি কে, কে বলা উচিত হবে না, এটা আরেকটা আছে, কনস্ট্যান্ট আছে। তো এটাকে বললাম আমরা এম ইন্টু এ কে আমরা একটু বড় সাইজ দিয়ে দিই, এটাকে এ না বলে এইভাবে দিই এ স্কোয়ার। তাহলে আমাদের তীব্রতা হচ্ছে বিস্তারের সমানুপাতিক, আই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। আমি আশা করি যতটুকু পড়াইছি ভালো মতো বুঝতে পারছো। রেকর্ডটা দেখে নিও, আমি রাতে রেকর্ডটা দিয়ে দিব, আর লেকচার শিটগুলো রাতে দিয়ে দিব। ওকে, এইটার মেবি একটা ক্লাস পাবলিক করছিলেন। তুমি কি সেম ক্লাস করে ফেলছো? না না করি নাই, ইউটিউবে দেখছিলাম। হ্যাঁ, এরকম ক্লাস একটা নিছিলাম তো, কিছু পাবলিক আচ্ছা করি, ভাইয়া। কিছু প্রাইভেট রাখি, সমস্যা নাই, তুমি বুঝে ফেলছো। সমস্যা আচ্ছা ভাইয়া। পড়া তো একই, আসলে থিওরিতে একই। মানে যাই হোক, আমরা নেক্সট ক্লাসে বাকিটুক নিয়ে আলোচনা করব। আমাদের অনেক কিছু পড়ার আছে, যদি পারো নেট থেকে একটু দেখে দেখে রাখতে পারো, বিভিন্ন ভিডিও সোর্স আছে, ওগুলা থেকে দেখে নিও। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।